আজকে আমরা টাকা থেকে কিছু অঙ্ক করব। তো আগের দিন আমরা কিন্তু টাকা থেকে অঙ্ক করেছিলাম, মোটামুটি একটা অঙ্ক হয়েছিল না? একটা অঙ্ক হয়েছিল, ওই অঙ্কটা হয়েছিল সঙ্গীতা একটি সাবান কিনতে চাই, দাম 10 টাকা, তার একটি 5 টাকার কয়েন, দুটি 1 টাকার কয়েন এবং 5টি 50 পয়সার কয়েন আছে, আর কত টাকা তার সাবান কেনার জন্য দরকার। এই অঙ্কটা কিন্তু আমরা আগের দিন করেছিলাম। তো আজকে আমরা যে অঙ্কটা করব তার পরের থেকে আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে? চলো খাতা বের করো সবাই, সবাই খাতা বের করে নাও। মানি, MONEY, টাকা, টয়াকার কয়াকার। ক্লাস কত? সাবজেক্ট হচ্ছে ম্যাথ, টপিক TOPIC, টপিক হচ্ছে টাকা। ক্লাস, আজকে ক্লাস হচ্ছে তোমাদের ম্যাথের 12 নম্বর ক্লাস। আর ডেটটা একটুকু আমি ভুল দিয়েছি, কারণ আজকে 17 তারিখ, 16 তারিখে আছে ওখানে, ওটা তোমরা দেখে নিও। 17/08/2024, ঠিক আছে? আজকে কিন্তু আমাদের ম্যাথামেটিক্সের ক্লাস শুরু হচ্ছে। টাইম কটা থেকে ছিল? আজকে টাইম ছিল 8টা থেকে, কিন্তু আজকে টাইম আমরা নিয়েছি 2:30, ঠিক আছে? 2:30 টাইম হচ্ছে, সবকিছু লিখে দিচ্ছি, 2:30 PM। 2 এর অঙ্ক, 1-এর অঙ্ক আগের ক্লাসে করে দেওয়া হয়েছে। 2-এর অঙ্ক শুরু করো। লেখো, প্রিয়দর্শিনী প্রিয়দর্শিনী খাতা রেডি করে নাও প্রত্যেকে। প্রিয়দর্শিনী 4.8 কেজি বাদাম, প্রিয়দর্শিনী 4.8 কেজি বাদাম, 2500 গ্রাম কিশমিশ, এবং 3.5 কেজি কাজু মিশিয়ে 3 ডজন প্যাকেট 3 ডজন প্যাকেট 3 ডজন প্যাকেট সমানভাবে প্যাক করে, সমানভাবে কি করে? সমানভাবে প্যাক করে। প্রতিটি প্যাকেটের ওজন কত? প্রতিটি প্যাকেটে, হ্যাঁ বলো। হ্যাঁ, প্রতিটি প্যাকেটের ওজন কত? কি বলছো বুঝতে পারলাম না। হ্যাঁ, মানে প্রত্যেক ওজন দেওয়া আছে, কিন্তু ওই যে প্রতিটি প্যাকেট যে প্যাক করে রাখবে, সেই প্রতিটি প্যাকেটের ওজন কত, মানে তোমাকে 3টে প্যাকেটেরই ওজন সমানভাবে বের করতে হবে, এটা বলেছে। অঙ্কটা কি বলেছে দেখো, প্রিয়দর্শনী 4.8 কেজি বাদাম, 2500 গ্রাম কিশমিশ এবং 3.5 কেজি কাজু মিশিয়ে 3 ডজন প্যাকেট সমানভাবে প্যাক করে। 3 ডজন মানে আমরা জানি 3 × 36টা প্যাকেট। প্রতিটি প্যাকেটের ওজন কত? ওই যে 12টা যে প্যাকেট, 3 × 36, এক একটা 1 ডজনে, তো ওই ওজনগুলো প্যাকেটের সমানভাবে যে ও রাখবে, সেই ওজন সমান সংখ্যা তোমাকে বের করতে হবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে বলো, এখানে অপশন দেওয়া আছে 300
গ্রাম, বি 600 গ্রাম, তারপরে এখানে দেওয়া আছে সি 400 গ্রাম, আর ডি হচ্ছে 1200 গ্রাম। সঠিক উত্তর কি হবে? পারবে অঙ্কটা কেউ? দেখে নাও অঙ্কটা একবার কি বলেছে। প্রিয়দর্শনী 4.8 কেজি বাদাম, 2500 গ্রাম কিশমিশ এবং 3.5 কেজি কাজু মিশিয়ে 3 ডজন প্যাকেট সমানভাবে প্যাক করে। প্রতিটি প্যাকেটের ওজন কত? মানে ওই যে 3 ডজন প্যাকেট, মানে এক একটি প্যাকেটের ওজন তোমাকে বের করতে বলছে। তাহলে কি করে অঙ্কটা করব? তাহলে কিভাবে করবো দেখে নাও একটু। হ্যাঁ, 300 গ্রাম, কারেক্ট, ঠিক। দেখো 4.8 কেজি মানে কত? 1 কেজি মানে 1000 গ্রাম, তাই না? তাহলে 4.8 কেজি মানে আমি লিখতে পারি 4800। 1 কেজি মানে কত? 1000 গ্রামে 1 কেজি, তাহলে 4.8 কেজি মানে 4800 লিখতে পারি। তারপরে এখানে কত আছে নিচে? 2500 মানে 2500। তার মানে যদি এটা দিত 2.5, তখন তোমাকে সেটাকে গ্রামে প্রকাশিত করে নিতে হবে। তারপর এটা কত লিখবো? 3.5 কেজিটাকে বলো 3500। 3500। এবার কি করব বলো? হ্যাঁ বলো শঙ্কর, কিছু বলছো? হ্যাঁ, টোটালটা 10 কেজি 800, কারেক্ট। তাহলে কি বললাম? মিশিয়ে, মানে তিনটেকেই মিশিয়ে দাও, তার মানে যোগ করে দাও। তাহলে 0 0, 5 আর 5 10 আর 18, 3 আর 2 5, 4 4 9 আর 1 10। এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো? কারণ তিনটে প্যাকেটের গ্রামগুলোকে আমি একসাথে করে নিলাম, দিয়ে যোগ করে আমি গড়টাকে বের করে নিলাম। এবারে কি বলেছে দেখো, 3 ডজন। তাহলে 1 ডজন সমান যদি 12টা হয়, তাহলে 3 ডজন মানে লিখতে পারি 3 12 কত? 36। 36কে সমান ভাগে ভাগ করে দাও। তাহলে কি করব? 10,800 গ্রামটাকে 36 দিয়ে ভাগ, তাহলে কত হবে? ভাগ করে নাও, দেখো 300 বেরোবে। দেখো তোমার এখানে কত হচ্ছে? যদি 12 দিয়ে কাটাকাটি করি 3, আর এটাকে 12 দিয়ে কাটাকাটি করলে হবে 900। তার মানে 3 আর এই 900 কেটে যায় 300, তাই সঠিক উত্তর হবে 300 গ্রাম। বুঝতে পারলে প্রত্যেকে? প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, নেক্সট অঙ্ক। আজকে মানিটা শেষ করে দেবো। আজকে মানি কমপ্লিট। মানি থেকে যা প্রশ্ন পড়বে এই কনসেপ্ট ওয়াইজ পড়বে। তারপর আমরা যখন প্র্যাকটিস সেট করব তখন বিভিন্ন রকমের প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। চলো 2 নম্বর। 2 নম্বরের প্রশ্ন লেখো, সাথী তার পরিবারের খরচ থেকে, লেখো, সাথী তার পরিবারের খরচ থেকে, সাথী তার পরিবারের খরচ থেকে কিছুটা বাঁচিয়ে একটি মোবাইল ফোন কিনতে চান। একটি মোবাইল ফোন কিনতে চান। প্রতি সপ্তাহে সোমবার
প্রতি সপ্তাহে সোমবার 50 টাকা, বুধবার টাকার চিহ্ন তোমরা জানো রুপিস, বুধবার কত, বুধবার লেখো 100 টাকা, বুধবার হচ্ছে 100 টাকা। শুক্রবার, শুক্রবার হচ্ছে 80 টাকা। তার মধ্যে রবিবার, রবিবার 60 টাকা সে খরচ করে। 5,950 টাকার একটি মোবাইল কিনতে কত সপ্তাহ টাকা বাঁচাতে হবে? কত সপ্তাহ টাকা বাঁচাতে হবে? ঠিক আছে, অপশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। খরচ করে 35, 30, 40, 25। সঠিক উত্তর কি করব? কি বলছে অঙ্কটা দেখো। সাথী তার পরিবারের খরচ থেকে কিছুটা বাঁচিয়ে একটি মোবাইল ফোন কিনতে চান। তার পরিবারের যা খরচ সারা মাসে বা বছরে ধরতে পারো, সেই পরিবার থেকে সেই কিছুটা খরচ আমরা করি না, যে যারা হয়তো আমরা সংসারকে দেখাশোনা করি, কিছু টাকা দেখবে আমাদের হাতে যাতে থাকে সেরকম ভাবে কিন্তু আমরা সংসারটাকে চালাই। তো সাথীও সেরকম তার পরিবারের খরচ থেকে যা খরচ হলো মাসে, তো সেই কিছু টাকা বাঁচিয়ে প্রতি সপ্তাহে সে কিছু টাকা কিন্তু সংগ্রহ করে রাখছে। ধরো সোমবার দিন কিছু টাকা সে জোগাড় করলো, আবার বুধবার কিছু টাকা জোগাড় করলো, শুক্রবার এমনি করে চলে গেল। তাহলে সোমবার দিন 50 টাকা, বুধবার 100 টাকা, শুক্রবার 80 টাকা, তার মধ্যে রবিবার সে 60 টাকা কিন্তু খরচ করে ফেলেছে ওই টাকাগুলোর মধ্যে। 5,950 টাকার একটি মোবাইল ফোন কিনতে সে একটা মোবাইল ফোন কিনবে, সেই মোবাইলটার দাম হচ্ছে 5,950 টাকা। তাহলে সে কত সপ্তাহ টাকা বাঁচাতে হবে? সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, সেটা আমরা হিসাব করব অঙ্কের মাধ্যমে। তো কি করে করব অঙ্কটা বলো। খুব সহজ অঙ্ক কিন্তু, এরকম কিন্তু প্রশ্ন পরীক্ষায় থাকবে। অঙ্কটা প্রত্যেকের লেখা হয়েছে তো? ঠিক আছে, দেখো অঙ্কটা দেখো, খুব সহজ অঙ্ক। তাহলে সোমবার দিন কত বলেছে? 50 টাকা, তাই তো? তাহলে দেখো মন্ডে, কত? 50। বুধবার দেখো লেখা আছে, বুধবার দিন কত বলেছে বলো? নেক্সট ডে মানে হচ্ছে বুধবার 100 টাকা। কি করব অঙ্কটা বুঝতে পারছো প্রত্যেকে? আগের মতো। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, কারেক্ট। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ। তাহলে তারপরে কত করবো বলো?
বলো কত করবো? 80? হ্যাঁ ঠিক। এবার বলছে যে সে 60 টাকা খরচ করেছে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সে 60 টাকা খরচ করেছে, তার মধ্যে থেকে দেখতে পাচ্ছি তো সে 60 টাকা কি করেছে, খরচ করেছে, তার মানে যোগ করে নেবো, যে তার সাথে 60 বিয়োগ করে নেবো। বলো যোগ করে কত হচ্ছে? 230, কারেক্ট। 230, 60 টাকা খরচ করেছে, মানে কি বার 60 টাকা খরচ করেছে? রবিবার, হয়তো তার কিছু রবিবার দিন খরচ করেছে, তাহলে কত হবে? 230 মাইনাস 60 কত হবে? 170, তাই না? এবারে সে কত টাকা দিয়ে মোবাইল ফোনটা কিনতে চাই? দেখো লেখা আছে এখানে 5,950 টাকা মোবাইল ফোনটার দাম। তাহলে হিসাব করে দাও, সহজে বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখতে হবে 5,950 ডিভাইডেড বাই 170, শূন্য শূন্য কাটাকাটি করে কেটে যায়। তাহলে এখানে 5 × 85 যাচ্ছে না, 4 × কত? 68 নাকি? যাচ্ছে না। 3 × 51, 3 আর 1 কয়ে 9, 1 2 8 9, 5 × 85, 35। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 35 সপ্তাহ। 35 সপ্তাহ মানে কত বছর? 35 সপ্তাহ মানে কত বছর? 1 বছর সমান 12 মাস। তার মানে 12 12 30, মানে প্রায় আড়াই সামথিং এরকম হবে, তাই না? এরকম সামথিং হবে। 12 12 24, আর 24 12 কত হয়? 24 আর 12 হয় 36। তার মানে আড়াই আড়াই বছর এরকম টাইমে হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন কি? অপশন এ। বুঝতে পেরেছো প্রত্যেকে অঙ্কটা? হ্যাঁ বলো। হ্যাঁ বলো, কি শুনতে পাচ্ছি, জোরে বলো। হ্যাঁ ওরকম হবে, 2 বছর 11 মাস। আমাদের চেয়েছে কত সপ্তাহ টাকা বাঁচাতে হবে, তার মানে 35 সপ্তাহ। 35 সপ্তাহকে তোমাকে বের করতে বলবো না, ওখান থেকে তোমাকে দেখে নিতে হবে। ওকে, নেক্সট অঙ্ক। 4-এর 4-এর অঙ্ক। 10290, 10,290টি বই কাঠের বাক্সে প্যাক করতে হবে। যদি 98টি বই যদি 98টি বই একটি বাক্সে প্যাক করা যায়, একটি বাক্সে প্যাক করা যায় এবং এবং এক এক বাক্সের দামটা দিয়ে দিয়েছে। এক বাক্সের দাম 518 টাকা হলে তাহলে তাহলে বই প্যাক করার জন্য খরচ হবে। তাহলে বই
প্যাক করার জন্য খরচ হবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন 5290, বি 5490, সি 54,390, ডি none of this. তাহলে বলো অঙ্কটা কিভাবে করব। 10,290টি বই কাঠের বাক্সে প্যাক করতে হবে। যদি 98টি বই একটি বাক্সে, কাঠের বাক্স মানে যেমন হয় বইগুলো হয়তো বাড়ি থেকে আসে, যদি 98টি বই একটি বাক্সে প্যাক করা যায়, মানে 98টা বই করে আমরা একটা একটা করে বাক্স প্যাক করব, এবং এক বাক্সের দাম বলে দিয়েছে যে 518 টাকা হলে, ধরে নাও এটা, তাহলে বই প্যাক করার জন্য কত টাকা খরচ করতে হবে। 5,290, 5,490, 54,390, নান অফ দিস। কারেক্ট, কারেক্ট, করো, ঠিক আছে তো করো। বলো, শুনতে পাচ্ছি। হুম, হ্যাঁ 54,390। এটা 508 টাকা হবে গো, 518 টাকা নয়, এটা 508 টাকা হবে, এটা 508। ঠিক আছে শান্ত, 508 টাকা হবে। যে গুণটা করো, দেখো কত হয়েছে। হুম, তাহলে ওটাই আনসার হবে, তাহলে ওটাই হবে, তাহলে করো। হ্যাঁ ওটাই হবে, যেটা মিলবে সেটাই আনসার। যদি এখানের মধ্যে অপশন দিয়ে থাকে তো ভালো, না হলে হবে না, নান অফ দিস। অপশন সি হচ্ছে। আচ্ছা না, এটা 508, নান অফ দিস, ঠিক। বোঝা গিয়েছে। অঙ্কটা করে দেবো, অঙ্কটা না পারবে? অঙ্কটা করে দেবো না পারবে? কিছুই নয়, তুমি বললে ওরকম ভাবেই করতে হবে। 1,290 কে কি করতে হবে, 598 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে ভাগ করে নাও, ভাগ করো। কত দিয়ে চালাবো? হুম, কি করে 15 হচ্ছে? তুমি কাটাকাটি করো, তুমি প্রথমে ছোট সংখ্যা দিয়ে কাটাকাটি করো। 105 কাটাকাটি করে দেখবে 105 হবে। এই 105, হ্যাঁ 508 দিয়ে যা হবে সেটা হবে অ্যান্সার, কারণ এটা হবে নান অফ দিস। কাটাকাটি করবে, বাড়িতে কাটাকাটি করো প্রত্যেকে। নেক্সট অঙ্ক। কি অঙ্কগুলো কঠিন লাগছে প্রত্যেকের? অঙ্কগুলো কি কঠিন লাগছে? এরকমই অঙ্ক কিন্তু পরীক্ষাতে পড়বে কিন্তু, ঠিক আছে, এরকমই কিন্তু অঙ্ক পরীক্ষাতে পড়বে।
এজন্য প্র্যাকটিস করে রাখতে হবে। কিন্তু একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা বাড়িতে করে আনবে। এই অঙ্কটা বাড়িতে করে আনবে। একটা অঙ্ক দিচ্ছি, দেখো প্রত্যেকে, না পারলে আমি করে দেবো নেক্সট দিন। এটা তোমরা প্রত্যেকে পারবে। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। তাদের মূল্য অনুপাত তাদের মূল্যের তাদের মূল্যের অনুপাত তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে 1 টাকা মুদ্রার সংখ্যা কত? 1 টাকার মুদ্রার সংখ্যা কত? এরকম টাইপের অঙ্ক পরীক্ষাতে এবারে দেবে। ঠিক আছে? তোমরা হয়তো এই ধরনের অঙ্ক আগেও করেছো কোথাও। এরকম অঙ্ক একটাও কিন্তু পরীক্ষাতে দেখে রাখতে হবে। কিন্তু এরকম টাইপের অঙ্ক 2022-এও পড়েনি, 2023-এও পড়েনি। অ্যান্সার বলে দিচ্ছি। অ্যান্সার হবে, আগে অপশনগুলো লিখে নিই। 150, 165, 230 আর নান অফ দিস। নান অফ দিস। কি প্রত্যেকে অঙ্কটা পারবে? বাড়িতে হোম টাস্ক থাকবে নাকি? তোমরা যা বলবে স্যার করে দেবো, না এটা হোম টাস্ক থাকবে, কোনটা? দেখো এই ধরনের অঙ্ক কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো। এই ধরনের অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করো, পরীক্ষায় কিন্তু পড়বে। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। তাদের মূল্য অনুপাত বলে দিয়েছে 5:3:2 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? 1 টাকা মুদ্রার সংখ্যা এখানে কত আছে? 5, তাই তো। 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? 3। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? 3। 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? 2। এবার তোমরা যে কোনো নিয়মে করতে পারো অঙ্কটা। হ্যাঁ, অঙ্কের উত্তর হবে, আমি বলে দিচ্ছি, এই অঙ্কের উত্তর হয়ে যাবে 150, 150। যদি কেউ করে থাকো তাহলে কিন্তু অঙ্কটা তার কারেক্ট। ওকে, আর না পারলে নেক্সট দিন আমি করে দেবো। ঠিক আছে, এটা হোম টাস্ক থাকলো। HW হোমওয়ার্ক। চেষ্টা করো, প্রত্যেকে পারবে। নেক্সট, 5-এর অঙ্ক। দেখো, অনন্ত সোমবার অনন্ত সোমবার 4.5 ঘন্টা মঙ্গলবার
190 মিনিট, এই ধরনের অঙ্ক মনে হয় করিয়েছি সময় কার্যের মনে পড়ছে আমার। 190 মিনিট কি করেছি, হ্যাঁ কি না? হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট কারেক্ট কারেক্ট, হ্যাঁ। হ্যাঁ, না এটা আলাদা উত্তর আছে। 635 আনসার হবে। হ্যাঁ, সোমবারটা হচ্ছে 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা এটা 4.5। বুধবার, হ্যাঁ মানে 4 ঘন্টা, 4 ঘন্টা 50 মিনিট ধরতে পারো, কিংবা 4.5 ঘন্টা। এটা 4 ঘন্টা 5 নিয়েই করবে এটা। ঠিক আছে। এটা সুবিধার জন্য 50 করলাম। বুধবার 5টা 20 থেকে 9টা 10 মিনিট, এবং শুক্রবার 220 মিনিট কাজ করে। 1 ঘন্টা কাজ করার জন্য 1 ঘন্টা কাজ করার জন্য তিনি পান 42 টাকা। সোমবার থেকে, তাহলে সোমবার থেকে শুক্রবার শুক্রবার পর্যন্ত, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তিনি মোট কত টাকা আয় করেছেন? তিনি মোট কত টাকা আয় করেছেন? এই অঙ্কটা প্রত্যেকেই করো। এরকম টাইপের অঙ্ক কিন্তু আগের ক্লাসে করানো হয়েছে তোমাদের। করো প্রত্যেকে। 637, 620, 504, 220। করো অঙ্কটা প্রত্যেকে। পারবে? হ্যাঁ বলো। ওটা হবে 4 ঘন্টা 50 হবে এটা। 50 মিনিট। হ্যাঁ ওটা সুবিধা হচ্ছে। ওটা সুবিধা হচ্ছে, ওটা হিসাব করতে সুবিধা হচ্ছে, ঠিক। আসছে না?
না, 637 অ্যান্সার হবে। একটুকু চেষ্টা করো, কাছাকাছি গিয়েছে। খুব সহজ অঙ্ক কিন্তু অঙ্কটা। অঙ্কটা কিন্তু খুব সহজ অঙ্ক হবে। কি করে দেবো অঙ্কটা? হচ্ছে না? দেখো তাহলে দেখি। 4 ঘন্টা 50 মিনিট দিয়ে দেখি তাহলে হচ্ছে কিনা, তাহলে দেখে। হুম। না, 651 অ্যান্সার হবে না, 637 হবে। হ্যাঁ, দেখি, চেষ্টা করে দেখি এটা হচ্ছে কিনা দেখি আমরা। দেখো প্রত্যেকে অঙ্কগুলো দেখো। আর কেউ পারবে অঙ্ক? শান্ত তো করলো, ও তো চেষ্টা করেছে। বাকিরা? টাফ। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা কিভাবে করবো। ঠিক ঠিক ঠিক। তাহলে দেখো, পরীক্ষার সময় যদি আমাদের এরকম অঙ্ক যদি থাকে তাহলে কি করব তাহলে, তাই না? তাহলে কিন্তু খুব অসুবিধা, তাহলে প্র্যাকটিস করতে হবে অঙ্কটা। দেখো অঙ্কটা কিভাবে করবো, দেখো 4 ঘন্টা 50 মিনিট মানে কি বলো? কত লিখবো এখানে? চট করে বলে দাও একদম। 1 ঘন্টা সমান 60 মিনিট হলে 4 ঘন্টা মানে, বলো। লিখতে পারি? 4 ছক 24, 240 প্লাস 50। কত হবে এখানে? 200। কত হচ্ছে? 290, তাই না? আচ্ছা, এটা একটা কাজ করে নাও। শান্ত একটু আগেই বলছিল যে 4.5 ঘন্টা করে নাও এটা। অসুবিধা নেই, এইটা আঁক থাকলেও হবে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের যেহেতু উত্তরটা হচ্ছে 637, সেহেতু হয়তো আমরা এটা বোঝানোর ক্ষেত্রে আমি 4.5 ঘন্টাই করছি, তার মানে এটা 30 যোগ, হ্যাঁ। ঠিক ঠিক বলেছো শান্ত। এটা 270 হবে নাকি? এইটাই বলতে চাইছো তুমি? হ্যাঁ ঠিক। 190 মিনিটটা বলো। এটা পরিবর্তন করবো না, এটা এটাই থেকে যাবে। 5টা 20 থেকে 9টা 10, 5টা 20 PM টু 9টা 10 PM কত ঘন্টা হচ্ছে? এটা আগের দিন হিসাব করেছিলাম, বলো। 3 ঘন্টা 50 মিনিট। তাহলে এটাকে হিসেব করে নাও, 3 ঘন্টা 50 মিনিট সমান কত? 1 ঘন্টা সমান 60 মিনিট হলে 3 ঘন্টা সমান 180, আর 8 আর 5 13, 230 নাকি? 230। ঠিক। এটা বুঝতে পেরেছো প্রত্যেকে? 5টা 20 থেকে 9টা 10, হিসেবটা সবাই বুঝতে পেরেছো? 5টা 20 থেকে 9টা 10 কিভাবে 3 ঘন্টা 50 মিনিট বের করলাম, বুঝতে পেরেছো? 5টা 20 থেকে 9টা 10 এটা কিভাবে বের করলাম? 5 6 7 8 9 ক ঘন্টা হচ্ছে? 4 ঘন্টা, তাই তো? তাহলে এখানে 20 আর এখানে 10, তাহলে 20 থেকে 10 কত হচ্ছে বলো? 30। তার মানে ওখান থেকে তুমি বিয়োগ করে দাও, কত হচ্ছে? 3 ঘন্টা 50 মিনিট। পুরো 4 ঘন্টা থেকে, মানে 4 ঘন্টা মানে কত? 4 ঘন্টা বলো। 4 ঘন্টা, হ্যাঁ, 20 মিনিট বা 40 মিনিট। সেখান থেকে তুমি 10 বিয়োগ করে দাও, তাহলে 4 ঘন্টা
থেকে 00 মাইনাস 10, 10টা কোথা থেকে পেলাম? হ্যাঁ, 10টা কোথা থেকে পেলাম? 10টা 20 থেকে 10 বাদ দিলে কত থাকে? 10। তাহলে কত হবে? 3 ঘন্টা 50। ঠিক আছে, এটা হিসাব করে নিলাম। 3 গণিত 60 যুক্ত 50 সমান কত হবে? 180 যুক্ত 50 সমান 230। ওকে, বুঝতে পেরেছো পাপিয়া? বেশ, শুক্রবার টাইমটা পেয়ে গিয়েছি 220। 1 ঘন্টা কাজ করার জন্য তিনি পান 42 টাকা। তাহলে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত তিনি মোট কত টাকা আয় করেছেন? তাহলে করে দাও এটা। মন্ডে, মন্ডে কত বেরিয়েছে? 270। টিউসডে, টিউসডে কত হলো? 190 দেওয়া আছে। তারপর ওয়েডনেসডে কত হলো? ওয়েডনেসডে 230। ফ্রাইডে, ফ্রাইডে কত? 220। 220টা দেখো দেওয়া আছে, এটাকে কি করে দাও? যোগ করে দাও। কত হবে বলো? 0 0 0, 3 আর 2 5, 9 আর 5 13, না 9 9 থেকে 12 13 14, 7 আর 14 আর 7 কত? 21 নাকি? 1 7 একে 2, 2 এর একে 3 আর 2 5 আর 2 7 8 9, 910। এটাই মনে হবে, দেখে নাও। হ্যাঁ, এবারে কি বলছে যে প্রতি কত টাকা করে খরচা, তিনি কত টাকা করে পান 1 ঘন্টা কাজ করার জন্য? 42 টাকা। তার মানে আমি লিখতে পারি যে 910 সমান যদি 42 হয় তাহলে একে কত? তাহলে 910 ইন্টু 42। 1 ঘন্টা মানে, 1 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা হিসেব নিতে চাইছে এখানে। 1 ঘন্টা মানে বলো কত মিনিট হচ্ছে? 60। কাটাকাটি করে দাও। 0 0, 6 7 কে 42, 7 কে 7, 7 9 63, 637 বেরোলো। তাহলে 637। অঙ্কটা এই জায়গাতে আমাদের ছিল, মানে এখানে 50-এর জায়গাতে 30 করে দাও, তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। আর যদি 50 করলেও অসুবিধা নেই। পরীক্ষায় যদি তোমাদের অপশনটা, যদি তোমরা পরীক্ষায় যদি কনসেপ্টটা বুঝতে পারো তাহলে তোমাদের সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না, তাই তো? আর যদি না বেরোতো তাহলে এখানে তো দেওয়াই, কোনো জায়গায় অপশন দিয়ে দিত ওরা যে নান অফ দিস, তাহলে সেটাই উত্তর হতো। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? কাউরি কোনো জায়গাতে ডাউট থাকলে বলতে পারো। কাউরির কোনো জায়গাতে ডাউট থাকলে বলতে পারো, কিন্তু কোনো জায়গায় বুঝতে পারছো না এরকম কিছু, কাউরি অসুবিধা আছে? নেক্সট যাবো, নেক্সটে। দেখো তারপরের অঙ্ক। 1 সেকেন্ড ওয়েট করো।
আজকে আমরা কিন্তু মানি থেকে সব অঙ্ক করে দেবো। দেখো নেক্সট অঙ্ক, দেখো কত হবে গো অঙ্কটা? 6 নম্বর না 5 নাম্বার? 6 নম্বর না? দেখো, এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে 15,000 টাকা করে যথাক্রমে 6 টাকা এবং যথাক্রমে 6 বছর এবং 5 বছরের জন্য 6 বছর এবং 5 বছরের জন্য 6 বছর এবং 5 বছরের জন্য 8% হারে টাকা জমা রাখলেন। 8% হারে টাকা জমা রাখলেন। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত? ওই ব্যক্তির সুদের পার্থক্য কত? ওই ব্যক্তির সুদের পার্থক্য কত? করো অঙ্কটা। এখানে অপশন দেওয়া আছে 1200, বি 1500, সি 2400, ডি 2800। বলো সঠিক উত্তর কি হবে? এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 বছর এবং 5 বছরের জন্য 8% হারে টাকা জমা রাখলেন। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত? মানে হচ্ছে যে একজন ব্যক্তি ব্যাংকে যেমন আমরা টাকা রাখি সেরকম 15,000 টাকা করে যথাক্রমে একবার 6 বছর একবার 5 বছরের জন্য 8% করে কিন্তু সে টাকা জমা কিন্তু রাখলো। আমরা জানি যে ব্যাংক থেকে আমরা সুদ পাই, কোনো কোনো ব্যাংক 7% সুদ দেয়, কোনো কোনো ব্যাংক 8% সুদ দেয়। তো ব্যাংক থেকে বলা হলো যে 6 বছর এবং 5 বছরের পরে তুমি কিন্তু 8% করে সুদ পাবে।
টাকা জমা রাখার পরে। তো যখন মেয়াদটা যখন শেষ হয়ে গেল, তখন ওই ব্যক্তির সেই সুদের পার্থক্য কত হবে? যে ৬ বছরে যে টাকা জমা করেছে, আবার ৫ বছর টাকা জমা রেখে দিয়েছে। ওই দুটো টাকার মধ্যে পার্থক্যটা বের করতে বলছে। তাকে অঙ্কটাকে আমরা কিভাবে করব? এটা কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু জানা অঙ্ক। আমরা এই ধরনের অঙ্ক কিন্তু কম্পিটিটিভ এক্সামে করেছি। হ্যাঁ, বলো শঙ্কর। অপশন এ কারেক্ট। অপশন এ কারেক্ট উত্তর। কিভাবে করব অঙ্কটা এবারে? দাঁড়াও, বাকিরা করুক। বাকিরা চেষ্টা করো। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় শুধু প্রাইমারি না, বাকি কম্পিটিটিভ এক্সামও কিন্তু আসে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। একটুকু ভাবো, তাহলে বেরিয়ে যাবে। করে দেবো না পারবে? দেখো, এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে ১৫,০০০ টাকা করে যথাক্রমে ৬ বছর এবং ৫ বছরের জন্য ৮% করে টাকা জমা রাখলেন। তাহলে ৬ বছরে কত পাবে সে? ৮% পাবে। ৫ বছরে সে কত পার্সেন্ট পাবে? সে ৮%ই পাবে। কারণ ব্যাংকের সুদ তো আর চেঞ্জ হয় না, সুদের হার তো চেঞ্জ হয় না, যেটা থাকে সেটা থেকেই যায়। হয়তো সেটা কোনো বছরে হয়তো বাড়লো, তখন সেটা তোমাকে বলে দেবে। তাহলে এখানে কি করব, আমি অঙ্কটাকে ড্রিল কিভাবে করব? তাহলে ৬ ইন্টু ৮ লিখতে পারি। তাহলে কত হবে এটা? ৪৮। তারপরে ৫ বছরেও সে কিন্তু ৮% করে কিন্তু সুদের হার পাচ্ছে। ৮%, তাহলে কত হবে বলো? ৪০। এটুকু প্রায় বুঝতে পেরেছো প্রত্যেকে? এটা বুঝতে পেরেছো? এবার বলছে যে কত টাকা করে রাখবে ৬ বছর এবং ৫ বছরের জন্য? ১৫,০০০ টাকা করে, তাই তো? তাহলে আমরা পার্সেন্টেজ যদি হিসেব করি, তাহলে ১৫,০০০ টাকা, তাহলে যদি আমরা সেটাকে যদি 1% যদি আমরা ধরি, তাহলে একে কত হবে বলো? পার্সেন্টেজ মানে কত? কত পার্সেন্টেজ মানে শতকরা। তাহলে ১৫,০০০ ডিভাইডেড বাই ১০০, তাই না? পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা। তাহলে ১০০ দিয়ে কাটাকাটি করবো। ১৫,০০০কে যদি আমরা 1% হিসাবে ধরি, তাহলে ১০০তে কত? তাহলে কত হচ্ছে? তাহলে ১৫,০০০-এর মধ্যে সে পাচ্ছে ১৫০%, মানে ১৫০ টাকা পাচ্ছে, মানে সুদ সমেত। ঠিক আছে? বছরে সেটা। তো এবার তোমাকে বলতে হবে যে ওই যে ব্যক্তি ৬ বছর এবং ৫ বছরে ৮% করে যে টাকা জমা রাখলেন, বা টাকা ৮% করে উনি টাকা পাবেন, যখন মেয়াদটা যখন শেষ হয়ে যাবে, তখন তার সুদের পার্থক্য কত হবে? তাহলে ৫ আর ৬ কত? ১১। মানে সে ৬ বছরে একবার রাখছে, ৫ বছরে একবার রাখছে। তার মানে আমি এখানে কি করলাম, যে ১৫,০০০ টাকাটাকে আমি শতকরাতে বের করে নিলাম। তাহলে কাটাকাটি করে কত হলো? ১৫০। এবার ৬কে এই যে ৮% দিয়ে আমরা গুণ করলাম, তাহলে ৬ ৮ কে ৪৮, যেহেতু ৮% করে সে সুদ পাচ্ছে, আবার ৫ বছরেও কিন্তু সে ৮% করে সুদ পাচ্ছে। এটা পার্থক্যটা আমাকে বের করতে হবে। তাহলে কি করব বলো? তাহলে আমি এখানে লিখতে পারি যে ১৫০ ইন্টু ৪৮, পার্থক্য মানে আমরা জানি যে বিয়োগ, আবার সেই ১৫০ ইন্টু কত বলো? ৪০। তাহলে এই দুটোকে গুণ করে নাও, কত হবে? ১৫০কে ৪৮ দিয়ে গুণ করলে কত হয় বলো? যদি দেখো, এখানে একটা তোমাদেরকে বিষয় বলে রাখছি, এরকম যদি পরীক্ষাতে তোমাদের থাকে, তো তোমরা সবাই হয়তো গুণ করতে লেগে যাবে, হয়তো যারা পারবে না। এখানে একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি। এখানের মধ্যে কমন কোনটা আছে? এখানের মধ্যে কমন কোন পার্টটা আছে বলো? ১৫০টা কমন আছে না?
গুণের ক্ষেত্রে কথা বলছি আমি। গুণের ক্ষেত্রে কমন কোনটা আছে? দেখো এখানেও 150 আর এখানেও 150, তাহলে তুমি 150টা কমন নিয়ে নাও না, অসুবিধা কোথায়? কি করতে বলেছে? পার্থক্য মানে বিয়োগ করতে বলেছে। তাহলে 48 থেকে 40 বিয়োগ করলে কত হয় বলো? 8, তাই তো? গণিত 8 সমান কত হবে? 1200। তুমি যদি এটা গুণ করে বিয়োগ করো দেখবে 1200 আসবে, আর তুমি যদি এই প্রসেসে করো তাহলেও 1200 আসবে। তাহলে কোনটা সহজ লাগলো? কোনটা সহজ লাগলো? এটা সহজ লাগলো না একটু? বুঝতে পেরেছো প্রত্যেকে? এই অঙ্কটা প্রত্যেকের বোঝা গিয়েছে? কোন জায়গাটা বলো? আচ্ছা, 15,000-এ 1% কেন করলাম বলো তো? এখানে যে বলেছে যে পার্সেন্টেজ, পার্সেন্টে তোমাকে এটাকে হিসেব করতে হবে, তাছাড়া আমি অন্য কোনো ক্ষেত্রে আমি করতে পারবো না। তাহলে পার্সেন্ট মানে আমি কত জানি? 1%। তাহলে আমি এখানে লিখলাম যে 15,000-এ 1%, তাহলে একে কত? তাহলে পার্সেন্টটাকে তুমি নিচে নামিয়ে দাও, কত হবে? শতকরা মানে 100। পার্সেন্টেজ মানেই তো শতকরা। তাহলে 100 দিয়ে ভাগ করে নিলাম। যাই সংখ্যা থাকুক না কেন, 15,000-এর পরিবর্তে যদি 25,000 থাকতো সেটাকেও আমরা 100 দিয়ে ভাগ করতাম। কাটাকাটি করে নিলাম, কত হতো? কত হলো? 150%। মানে তুমি 15,000 টাকা জমা রাখবে, তুমি বছরে 150 টাকা পাবে। 8%-এ 1% যদি সুদ ধরে যদি তুমি হিসাব করো, কিন্তু এখানে তো ওরা দিয়ে দিয়েছে 8%। তখন আমি প্রথমে 1% করে সেটাকে আমি দুটোকে গুণ করে পার্থক্য করে দিলাম, বিয়োগ করে দিলাম, তাহলে আমার বেরিয়ে গেল। 150% টাকা যেটা লিখবে। নেক্সট অঙ্ক যাচ্ছি। চলো নেক্সট অঙ্ক। দেখো, এক ভদ্রলোক ৳800 একটি রেডিও কিনে ৳800 একটি রেডিও একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে। এবার কেমন জিনিস? 800 টাকায় কিনলো, আবার 400 টাকা খরচ করে দিল। 400 টাকা খরচ 400 টাকা খরচ করে। সে রেডিওটি সে রেডিওটি সে রেডিওটি 1,500 টাকা বা 1,500 যেটাকে বলা হয় 1,500 টাকায় বিক্রি করলে 1,500 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। শতকরা লাভ কত? অপশন দিয়ে দিচ্ছি। 20%, বি 25%, সি 5%, ডি 8%। করো অঙ্কটা প্রত্যেকে। এক ভদ্রলোক
800 টাকায় একটি রেডিও কিনেছে, তার উপর আবার বলছে 400 টাকা খরচ করেছে। 800 টাকায় কিনে 400 টাকা খরচ করেছে। সে রেডিওটি 1500 টাকায় যদি বিক্রি করে, নিশ্চয়ই আমরা কেউই চাইবো না যে 800 টাকায় কিনে লসে বিক্রি করব। প্রত্যেকেই চাইবো যে যদি কোনো যন্ত্রাংশ যদি খারাপ হয়ে থাকে সেটাকে ভালোভাবে একটু খরচ করে আমি যাতে আরো কিছু লাভে বিক্রি করতে পারি, সেটা প্রত্যেকেই চাই। তাহলে সে বলছে যে সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত হবে। তাহলে অঙ্কটা কিভাবে করব? খুব সহজ অঙ্ক, কিন্তু একটুকু ভাবো, অঙ্কের উত্তরটা বেরিয়ে যাবে। মুখে মুখে কিন্তু অ্যান্সারটা দিয়ে হুম হুম নো, হবে না। আর একটুকু ভাবো, একটুকু ভাবো, অ্যান্সারটা খুব সহজ উত্তর হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কটা বেরিয়ে যাবে। লাভ চেয়েছে, লাভ। হবে? প্রত্যেকের হবে অঙ্কটা, না করে দেবো? দেখো অঙ্কটা কি বলেছে, দেখো অঙ্কটা বলেছে যে এক ভদ্রলোক রেডিও কিনেছে 800 টাকায় এবং তার উপর সে 400 টাকা খরচ করেছে। তাহলে আমি লিখতে পারি যে 800 টাকায় কিনেছে, 400 টাকা খরচ করেছে, তার মানে 800 যুক্ত 400 সমান কত হচ্ছে বলো? 1200। সে রেডিওটি কত টাকায় বিক্রি করতে চাই? 1500। তাহলে বলো তার লাভ কত হবে? 1500 থেকে 1200 বিয়োগ করলে কত হয়? 300, তাই না? কতর মধ্যে 300? কতর মধ্যে 300? ধরো 1200-র মধ্যে 300। কেন 1200-র মধ্যে 300? কারণ সে তো টোটাল খরচা করেছে 800 টাকা, কিনেছে 400 টাকা খরচ করেছে, তাহলে মূল টাকা থেকে সেটা কি হবে? ভাগ হবে। তাহলে 1200। শতকরা বলেছে, শতকরা মানে আমরা একটু আগেই দেখলাম 100। কাটাকাটি করো, শূন্য শূন্য, এই শূন্য এই শূন্য, তাহলে কত হবে? কত হচ্ছে দেখো, কাটাকাটি করে কত হচ্ছে? 3×4=12 নাকি? 3×10=30, 4×25=100, তাহলে 25%। 25%। সহজ লাগলো না অঙ্কটা? অঙ্কটা সহজ লাগলো না? কেউ কোনো জায়গায় বুঝতে না পারলে কিন্তু বলতে পারো যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না। কেউ যদি কোনো জায়গায় বুঝতে না পারলে বলতে পারো, কারণ এইরকম কনসেপ্টের যদি পরীক্ষায় প্রশ্ন থাকে হয়তো একটু ঘুরিয়ে দিল, তখন যেন ভুল না হয়। বুঝতে পারলে অঙ্কটা কিভাবে করলাম? নেক্সট অঙ্ক যাব? নেক্সট অঙ্ক যাব, প্রত্যেকে বলো। ওকে, দেখো 8, 30টি পেন, 30টি পেন, 75টি পেন্সিল, 75টি পেন্সিল কেনা হলে কেনা হলে
510 টাকায় কেনা হলো 510 টাকায়, ভাষাটা ঠিক আছে, 510 টাকায়। যদি পেন্সিলগুলির গড় মূল্য, যদি পেন্সিলগুলির গড় মূল্য কত বলেছে? 2 টাকা, 2 টাকা, তাহলে পেনগুলির গড় মূল্য কত? তাহলে পেনগুলির গড় মূল্য কত? অপশন দেওয়া আছে 12 টাকা, বি 16 টাকা, ডি 3.5 টাকা, 3 টাকা, 3.5 টাকা, আর ডি হচ্ছে নান অফ দিস। হ্যাঁ 12 টাকা, হ্যাঁ হ্যাঁ 12 টাকা, 12 টাকা। তাহলে বলো অঙ্কটা কিভাবে করব? 30টি পেন, 75টি পেন্সিল কেনা হলো কত টাকা দিয়ে? বলে দিয়েছে 510 টাকা দিয়ে। যদি পেন্সিলগুলির গড় মূল্য যদি 2 টাকা হয়, তাহলে পেনগুলির গড় মূল্য কত? গড় মানে কি আমরা প্রত্যেকেই হয়তো গড়ের অঙ্ক করে এসেছি। গড় মানে হচ্ছে গুণ, যোগ করে গুণ, বা ডাইরেক্ট গুণ হতে পারে এমন এমন ক্ষেত্রে। তাহলে কিভাবে অঙ্কটা করব? দেখো এখানে কার গড় মূল্য চেয়েছে, পেনের না পেন্সিলের? এখানে কার গড় মূল্য চেয়েছে বলো অঙ্কতে? পেনের চেয়েছে না পেন্সিলের চেয়েছে? পেনের পেনের চেয়েছে না পেন্সিলের গড় মূল্য চেয়েছে? এখানে পেনগুলির গড় মূল্য চেয়েছে, তাই না? কিন্তু এখানে দেওয়া আছে কার গড় মূল্য, কার গড় মূল্য দেওয়া আছে অঙ্কে? পেনের গড় মূল্য দেওয়া আছে না পেন্সিলের গড় মূল্য দেওয়া আছে? পেন্সিলের গড় মূল্য দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই পেন্সিলের গড় মূল্য দেওয়া থাকলে প্রথমে সেটাকেই বের করে নেবো, তবেই তো আমি পেনের টাকা বের করতে পারবো, তাই না? তাহলে দেখো 30টি পেন, 50টি পেন্সিল কেনা হলো 510 টাকায়। জানি না কোনটার দাম কোনটা বেশি নিচে, এটা আমি কিন্তু বুঝতে পারছি না। বলেছে যদি পেন্সিলগুলির গড় মূল্য বলে দিয়েছে 2 টাকা, যে এক একটা পেন্সিলের দাম হচ্ছে 2 টাকা, পেনের তো দাম তো বলেনি, তাহলে পেনটাকে বের করতে হবে। তাহলে আমি লিখতে পারি যে 75 ইন্টু গড় বলেছে, তাহলে একটু, তাহলে 75কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 5 দুগুণে 10, 7 দুগুণে 14, আর 1 হচ্ছে 15, 150 বেরিয়ে গেল। 510 টাকায় পেন্সিলগুলির গড় মূল্য 2 টাকা, তাহলে 510 টাকায় মানে পুরোটাই দাম, তার টোটাল দাম কত? বলে দিয়েছে কত? 510 টাকা। গড় মূল্য কত বেরোলো? 150 টাকা। কেন? ওই যে 2 টাকা করে যদি এক একটা যদি পেন্সিল পাওয়া যায়, তাহলে আমাকে টোটালটা বের করে নিতে হবে। তা টোটালটা কিভাবে বের করবো? টোটালটা মানে আমি একটু আগেই বললাম, গড় মানে গুণ করে যোগ, আবার অনেক অনেক ক্ষেত্রে যোগ করে গুণ হতে পারে, তো সেটা একটু দেখে নিতে হবে তোমাদের পরীক্ষার সময় যে কার গড় মূল্য বের করতে চাইছে। তাহলে বলো 510 আর 150কে যোগ করলে কত, বিয়োগ করলে কত হবে? এখানে বিয়োগ করতে হবে, এখানে যোগ নয় বিয়োগ। কত হবে? হ্যাঁ বিয়োগ। কত হচ্ছে? এখানে বিয়োগ হবে, হ্যাঁ যোগ নয়, এটা বিয়োগ করতে হবে। হ্যাঁ কত হবে? 360, তাই না? এবার বলেছে যে 30টি পেনের বা পেনগুলির গড় মূল্য কত, তাহলে কয়টি পেন
কটি পেন? 30টি পেন। তাহলে ভাজিত 30, 12 12 হচ্ছে অ্যান্সার। কারেক্ট। বুঝতে পেরেছো প্রত্যেকে? প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো, বাড়িতে একটা হোম টাস্ক দিয়ে দিই নাকি? বাড়িতে একটা হোম টাস্ক দিয়ে দিই, এটা বাড়ি থেকে করে আনবে। একটা হোম টাস্ক দিয়েছি তো আগে টাকার অঙ্ক থেকে, একটা দিয়েছি, আর একটা দিয়ে দিই। হ্যাঁ, চলো লিখে নাও, প্রত্যেকে লিখে নাও। হোমওয়ার্ক লেখো, একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম 2 টাকা 50 পয়সা। ওকে। অমিত 1.5 ডজন পেন্সিল কিনে, তাহলে অমিত 1.5 ডজন পেন্সিল কিনে এরকমই অঙ্ক পরীক্ষাতে মানি থেকে দেওয়া থাকবে, যেমনটি করাচ্ছি এইরকমই টাইপ, হয়তো কিছুটা আঁক চেঞ্জ করে দিল, কনসেপ্ট কিন্তু একই। অমিত 1.5 ডজন পেন্সিল কিনে দোকানদারকে, তোমরা যদি কেউ সিটেট প্র্যাকটিস করে থাকো দেখবে সিটেটে মানি থেকে অঙ্ক খুঁজবে, টাইম টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অঙ্ক খুঁজবে, দেখবে আমি যেগুলো করিয়েছি দেখবে ওইগুলোই থাকবে। একবার দেখে নিও এই সপ্তাহের মধ্যে যে যে অঙ্কগুলো হচ্ছে, সেই সব অঙ্কগুলো একটু সিটেটে যদি কারোর প্রশ্ন থাকে ম্যাথামেটিক্স কিংবা অল, মানে পুরোটাই, সেখান থেকে দেখে নেবে যে টাইপের অঙ্ক তোমাদেরকে করাচ্ছি সিটেটের, এর বাইরে কিন্তু আর অঙ্ক নেই। 1.5 ডজন পেন্সিল কিনে দোকানদারকে 100 টাকা নোট দেয়, 100 টাকা নোট দেয়, সে কত টাকা ফিরে পাবে? সে মানে অমিত কত টাকা ফেরত পাবে? সে কত টাকা ফেরত পাবে? খুব সহজ অঙ্ক, একটুকু চিন্তা করবে অঙ্কটা হয়ে যাবে। এখানে অ্যান্সার হবে, বলে দিচ্ছি, অ্যান্সার হবে 55। হ্যাঁ, 55 টাকা হবে। কিভাবে হবে সেটা বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, আমাকে নেক্সট দিন যেদিন আমাদের ম্যাথামেটিক্সের ক্লাস আছে সেদিন আমাকে বলবে। ওকে, চলো। কাউরি কিছু প্রশ্নের থাকলে বলতে পারো। কাউরির যদি কোনো জায়গায় অঙ্ক বুঝতে অসুবিধা হয় কিংবা বুঝতে পারলে না একটু বলতে পারো। তোমরা দেখে নাও তো, এই একটা পিডিএফ দিয়েছি এখনই, আবার একটা পিডিএফ দেখো তোমাদেরকে দেওয়া হচ্ছে, এটা হয়ে গেলে আমাকে বলবে। একটা পিডিএফ দিয়েছি না একটু আগে? হ্যাঁ, আর একটা দিচ্ছি, তাহলে এটা তোমরা পেয়ে যাবে, যা ক্লাসে করালাম সবগুলোই পেয়ে যাবে। আজকে মনে হয় 2টো থেকে 2:30 থেকে টাইমে অঙ্ক নিচ্ছি বলে অনেকে হয়তো অ্যাটেন্ড থাকতে পারেনি, তো রেকর্ড দেখে নেবে। আর বেরিয়েছে তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে 55 টাকাই হবে।
আর না পারলে নেক্সট দিন আমি করে দেবো। চলো এই পিডিএফটা একটুকু গ্রুপে এলে আমাকে একটা বলে দাও তো, কেউ একজন। মানি থেকে যে টাইপে অঙ্ক করালাম, সিটেট থেকে বের করো সিটেটের প্রশ্নগুলো। যদি সেখান থেকে কোনো প্রশ্ন যদি কেউ না পারো আমাকে গ্রুপে দিতে পারো। যে যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, যে যে পার্টের অঙ্কগুলো, তোমরা কিন্তু সেগুলো প্র্যাকটিস করতে লেগে যাও। যখন প্র্যাকটিস সেট নিয়ে আসবো তখন কিন্তু আমাদের কিন্তু অনেক রকম টাইপের অঙ্ক থাকবে। কি ক্লাস সবারই ভালো লাগলো আজকে? আজকে ক্লাস সবারই ভালো লেগেছে? এসছে? ওকে, বেশ, তাহলে আজকে আমাদের এখানেই থাকুক। নেক্সট দিন আমরা পরবর্তী যে চ্যাপ্টার আছে, তোমরা কোন চ্যাপ্টার করতে চাও এবারে? ম্যাথামেটিক্সে তোমরা কোনটা করতে চাও? কি কি অঙ্ক হলো বলো তো আমাদের, একটুকু কেউ একজন বলো তো, কি কি অঙ্ক হয়েছে? টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম, তারপর ভগ্নাং ভগ্নাংশ হয়েছে, ভগ্নাংশ, বিভাজ্যতা হয়ে গেছে, বিভাজ্যতা হয়ে গেছে, বিভাজ্যতা। বিভাজ্যতাটা হয়নি, তাহলে নেক্সট দিন আমরা যে অঙ্ক করা। আচ্ছা, উৎপাদক হয়ে গেছে তো? হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। মাল্টিপ্লিকেশন হয়ে গেছে? আচ্ছা, নেক্সট দিন আমরা অঙ্ক করব, বলে দিচ্ছি তোমাদেরকে প্রত্যেকে। নেক্সট দিন আমরা অঙ্ক করব নেক্সট দিন আমরা অঙ্ক করব নাম্বার সিস্টেম। এইটা একটু সবাই দেখে আসবে, নাম্বার সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবে এবারে। এই পার্টটা আমরা সোমবার থেকে করব, নাম্বার সিস্টেম। ঠিক আছে? বেশ, ঠিক আছে, বেশ, প্রত্যেকে ভালো পড়াশোনা করো। থ্যাংক ইউ।